মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক বিতর্কিত কথা লিখে গেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ। দীপক ঘোষ প্রয়াত, অনেক সমালোচনা শুনেছেন তিনি, কিন্তু তিনি জেনে যেতে পারলেন না তার কথাই হয়তো সঠিক। এসআইআর না হলে সেটা জানাও যেত না। আমি এমন এক নথি দেখাবো যেটা দীপক ঘোষ দেখতে পেলে খুবই খুশি হতেন। আপনাদেরও ভালো লাগবে সেই নথিটা দেখে, এবং আপনারা বুঝতে পারবেন যে দীপক ঘোষ সত্যি কথাটাই লিখেছিলেন। এই নথিটা তিনি পেলে হয়তো আরো একটা বই লিখে ফেলতেন। আমি আজ পাশাপাশি দেখাবো দীপক বাবু কি বলেছিলেন আর এসআইআর থেকে কি তথ্য উঠে এলো। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, নির্বাচন কমিশনের থেকে পাওয়া পিসি এবং ভাইপো বাবুর বুথের তালিকা দেখলে আপনারা চমকে যাবেন। কেন চমকে যাবেন জানতেই তো দেখুন এবং শুনুন পিনাক্ষী বলছেন। ঘুম থেকে উঠে দেখি কেউ কোথাও নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। ঠিক এমনই অবস্থা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর বুথে। ভবানীপুরের যে বুথের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, সেখানেই দেখা যাচ্ছে বহু ভোটার উধাও ছিলেন অথচ নেই। এই বুথে তো ভাইপো বাবুও ভোটার, তবে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন অন্যত্র। সেই পাড়াটা যেখানে, সেখানকার যে বুথ, সেই বুথের চেহারাটা আরো ভয়াবহ। দুটো তালিকাই আমি দেখাবো, কমিশনার থেকে জোগাড় করেছি। কেউ কেউ মারা গিয়েছেন, কিন্তু 2025 ছেলেও যারা ছিলেন, তার আগে 2002 সালের যে এসআইআর হয়েছিল তখনও যাদের নাম ছিল, তারা হঠাৎ করে উধাও হয়ে গেলেন কেন? ভবানীপুরের এই দুটো পাড়া থেকে যারা ওই বুথে ভোট দিয়েছেন এতদিন, তারা কোথায় চলে গেলেন? দিদির পরিবারের দখলদারির জন্য এই চলে যাওয়ার কথাই তো লিখে গিয়েছিলেন দীপক ঘোষ। লিখেছিলেন তার লেখা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি বইতে। সেটা দেখানোর আগে, সেই বইতে তিনি কি লিখেছিলেন দেখানোর আগে এসআইআর থেকে কি কি তথ্য উঠে এলো দেখুন। কমিশনের সেই যে নথি, সেটা আমার হাতে, সেটা দেখাবো আপনাদের। জানুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সপরিবারে, ভাইপো বাবুও, তারা ভোট দেন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। বুথ নম্বর কত? 207। মনে পড়ছে গত বিধানসভা নির্বাচনে হুইল চেয়ারে চেপে ভোট দিতে গিয়েছিলেন পিসিমণি। তার জন্য নির্বাচন কমিশন সেই হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য নানা রকম ব্যবস্থাও করেছিল। সেই বুথের 2025 সালের ভোটার তালিকাতে যাদের নাম ছিল, তাদের অনেককেই খুঁজে না পাওয়ায় অবাক নির্বাচন কমিশন। এমন ছবি হয়তো অনেক বিধানসভার অনেক বুথে থাকতে পারে, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীর বুথে। এবং দীপক ঘোষ তো এই কথাটাই লিখে গিয়েছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, হরিশ মুখার্জি রোডের যে বাড়িতে ভাইপো বাবু থাকেন, বাড়িটা অবশ্য তার নয়, হিসেব যা বলে তাতে তো তার বাড়ি গাড়ি কিছুই নেই, তার বড়ই গরিব। সেই নিচে প্রচুর পুলিশ পাহারা দেয় যে বাড়িটা, সেই বাড়িটা মানে ওই যে পাড়াটা, ওই পাড়ার বুথ নম্বর হচ্ছে 203। এটাও ভবানীপুরে। ভোট গ্রহণ কেন্দ্র সাউথ সাবারবান স্কুল। সেখানের কাণ্ড আরো মারাত্মক। কয়েকজন মানুষ মারা গিয়েছেন, কিন্তু তার চেয়ে অনেক বেশি ভোটার নিখোঁজ। সেই নিখোঁজের সংখ্যাটা 350-র বেশি একটা বুথে। মোট বাদ গিয়েছে ওই বুথে 372 জনের নাম। তাদের মধ্যে কেউ কেউ মৃত আছেন, কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন, কিন্তু বিএলওরা বারবার গিয়ে যেসব বাড়িতে ভোটারদেরই খুঁজে পাননি, এইরকম বাড়ির তালিকা বিশাল, 350-র বেশি। সত্যি কথা বলতে কি, এই দুটো তালিকা দেখে মনে হচ্ছে যেন শ্মশান। কেউ নেই, কোথাও কেউ নেই।
দুটো তালিকাই আপনাদের দেখাবো। তার আগে একটা জরুরি কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। দেখুন, রাজ্য রাজনীতিতে যেসব বিধানসভা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে তো ভবানীপুরের নাম সবার আগে করতে হবে। এখান থেকে তো বারংবার বিধায়ক হয়েছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী। এই যে গতবার যখন নন্দীগ্রামে তার লজ্জার হার, তারপরে তো আশ্রয় দিয়েছিল এই বড় বোন ভবানীপুর। সেই ভবানীপুরের 207 নম্বর মানে মমতা দিদির যে বুথ, সেই বুথের খসড়া তালিকাটা একবার দেখুন। একটা বুথে নাম বাদ পড়েছে 127 জনের। এই 127 জনের মধ্যে 13 জন মৃত, কিন্তু বাকি 114 জন কোথায় গেলেন, কেন চলে গেলেন? আমার মনে পড়ছে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কথা। তিনি অভিযোগ করেছিলেন প্লটের পর প্লট ওই এলাকার জমি অল্প দামে কিনে নিচ্ছেন পিসির ভাইরা। এটা তিনি বলেছিলেন। এর সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু গৌতম বাবুর অভিযোগ কি তাহলে সত্য প্রমাণিত হয়ে গেল? আর দীপক ঘোষ কি লিখেছিলেন? দীপক ঘোষ লিখেছিলেন তার ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি বইটার 68 নম্বর পাতায় তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী যে বাড়িতে থাকেন সেটির আসল মালিক ছিলেন মশলা ব্যবসায়ী শচীন ঘোষ। সেই বাড়িটার একটা ছোট্ট ঘরে তৃণমূল নেত্রীর পিতা স্বর্গীয় প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়কে থাকতে দিয়েছিলেন শচীন বাবু। কোনো ভাড়াও নাকি দিতে হতো না, এমনি থাকতে দিয়েছেন। দীপক ঘোষের দাবি অনুযায়ী 2005 সালের যে ভোটার তালিকা তার 872 থেকে 866 পৃষ্ঠা। এখানে মমতার পরিবারের 15 জন সদস্যের নাম রয়েছে, তার সঙ্গে আরো 14 জনের নাম ছিল। এবার 2005 সালের বললাম, এরপরে দীপক বাবুই 2012 সালের ভোটার তালিকা তুলে দেখান ওই ঠিকানায় 27 জন শ্রমজীবী মানুষ ছিলেন। পরে হয়তো এটা আরো বেড়েছিল, 12 আর 25 শোনা যায়। এবং অভিযোগও আছে, দীপক বাবুও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হলেন তার পর থেকেই নাকি এই এলাকায় ভাইয়েরা প্রভাব খাটিয়ে প্লটের প্লট নয় দখল করেছেন, নয় কম দামে কিনেছেন। কোনো অনুমতি ছাড়াই এই সব প্লটে নির্মাণ হয়েছে, এসব অভিযোগ রয়েছে, তৃণমূলের লোকেরাই করেছেন। এবারে ভালো করে দেখুন, এসআইআর এর পরে কমিশনের সেই তালিকাটা একটু ক্লোজ আপে দেখুন। নিখোঁজদের প্রথম 29 জনের পদবি হচ্ছে চৌধুরী। তাদের নামগুলো দেখুন, রামপ্রসাদ, গঙ্গা প্রসাদ, রাম বৃক্ষ, প্রমোদ, রামফল, সুবকলাল, মঙ্গিরাম, সীতারাম, বাউইলাল ইত্যাদি ইত্যাদি। সব নামগুলোর মধ্যে একটা অবাঙালি ছাপ না? দীপক ঘোষ তো লিখেছেন অবাঙালি, সম্ভবত অবাঙালি শ্রমিক শ্রেণীর মানুষেরা ওখানে থাকতেন। নিখোঁজদের যে তালিকাটা না, তাতে আর যেসব পদবি আছে আপনারা শুনুন, কামাত, সিং, যাদব, প্রসাদ, মাহাতো, সাহানি। আমি কয়েকটা বললাম, আরো অনেক আছে, আপনারা পদবিগুলো খালি বুঝে নিন কাদের হতে পারে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী সোনালী গুহ একাধিকবার অভিযোগ করেছেন যে প্লটের পর প্লট কিনে নিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার বিভিন্ন নামে। এমনকি এমন অভিযোগও দীপক ঘোষ এবং সোনালী গুহ তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতেই রেখে দিয়েছিলেন। কেন? তাদের দাবি এইসব জমির চরিত্র বদল করতে সুবিধা হয়েছে। ভাবা যায়, এসআইআর এর প্রথম যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে মমতার কেন্দ্রে 44,000
786 জনের নাম বাদ গেছে, একেবারে বাদ। 44,786 গত বছর মানে 2021 সালের নির্বাচনে, পরে উপনির্বাচন বাদ দিয়ে নির্বাচনে এই আসন থেকে তৃণমূল 22,000-এর মতো ভোটে জিতেছিল। এর পরেও তো এখনো চলছে নির্বাচন কমিশনের কাজ, এসআইআর এর দ্বিতীয় দফায় এখনো যে কাজ চলছে তাতে আরো কত নাম বাদ যায় সেটাও দেখার। আপনাদের তো একটা বুথের তালিকা দেখালাম, এরকম অনেক বুথ রয়েছে। এই জন্যই কি আজও দীপক ঘোষের বইটা তৃণমূল সরকার 15 বছর ক্ষমতায় থাকার পরেও নিষিদ্ধ করতে পারল না। একবার মুকুল রায় একটা মানহানির মামলা করেছিলেন, কিন্তু সেই মামলাও চলেনি, মানে চালানো হয়নি। কারণ মামলা হলে কি তথ্য প্রমাণ চলে আসতে পারত, দীপক ঘোষ প্রয়াত। তবে কি এইসব বইতে দীপক ঘোষ আরো যা যা লিখে গিয়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার সম্পর্কে, মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় নেত্রী সততার প্রতীক সম্পর্কে আরো যা যা লিখে গেছেন, সেগুলো কি সব সত্যি? এ নিয়ে আপনাদের মতামত লিখুন কমেন্টে। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।